My dear students, hope you all are well. I am Kausaruddin, your English teacher, present here with another class on modifiers. Okay. Dear students, in my previous class, I have discussed about modifiers, position of modifiers, and the terms tested in the exam, which you can get in your question paper also. Today I will discuss the race terms or points related to the modifiers. Okay, my dear students, I think you all have understood the terms from 1 to 8 that I have discussed in my previous class. I will discuss the terms today from question number 9, roll number 9. Here you see adverbs as post modifiers. Okay, here you see some examples with the word adverb which modify another word in a sentence or sentences. Adverb. Okay, for better understanding I am using Bangla. He gave his name out. He gave his money away. Here away wordটা হচ্ছে adverb. আমি বিস্তারিত আলোচনার আগে একটু করে বলে রাখতে চাই adverb or adverbs একটা সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভ verb adverb নিজেই and other words in a sentence কে মডিফাই করে। ঠিক আছে, অর্থাৎ মনে রাখবে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব নিজেকে নিজে এবং অন্য ওয়ার্ডসদেরকে সেন্টেন্সের মধ্যে কী করে মডিফাই করে, আবার একটা সেন্টেন্সকেও মডিফাই করতে পারে। তাহলে হি গেভ হিজ মানি অ্যাওয়ে, দেবাস নকড সীমা ডাউন, হিয়ার ডাউন adverb as post modifiers. And the next example, turn the gas on, here on, and turn the light off, here off, also adverbs. Okay, now let's move to next term, term number 9. Here you see infinitive or infinitive phrases. আমরা জানি infinitive হচ্ছে টু প্লাস ভার্ব এর বেস ফর্ম অর প্রেজেন্ট ফর্ম থাকলে সেটা হচ্ছে ইনফিনিটিভ। ওকে, আশা করি বুঝতে পারতেছো। তাহলে ইনফিনিটিভ হচ্ছে শুধুমাত্র টু প্লাস ভার্বের বেস ফর্ম, এই অংশটাকে আমরা ইনফিনিটিভ বলবো। এবার আসো টু প্লাস ভার্বের বেস ফর্মের সাথে আমি যদি অন্য ওয়ার্ড অর ওয়ার্ডস যুক্ত করি রিলেটেড,
সামঞ্জস্যপূর্ণ, তখন এই পুরো অংশটা, তখন এই যে এখান থেকে এই অংশটা পুরাটাই ইনফিনিটিভ ফ্রেজ হিসাবে ডিনোট হবে। আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমাদের কোয়েশ্চেন নম্বর 9, আমাদের কোয়েশ্চেন পেপারে গ্রামার আইটেম 9 নম্বরে যেটা আসে সেটা হচ্ছে মডিফায়ার্স। এবং আমরা মডিফায়ার্স করতে গেলে যখন আমরা ইনফিনিটিভ দেখব, ঠিক আছে, তখন আমরা শুধুমাত্র চিন্তা করব টু প্লাস ভার্বের বেস ফর্ম। ওকে, এরপরে যদি আমাকে ইনফিনিটিভ ফ্রেজ ইউজ করতে বলে, তাহলে আমি ওই টু প্লাস ভার্বের বেস ফর্মের সাথে একটা কী করব, ওয়ার্ড আর ওয়ার্ডস যুক্ত করব। ঠিক আছে, দেখো একটা এক্সাম্পল দেখি। দে লেফট ফর টাউন্স, মনে করো এই জায়গায় গ্যাপ আছে, ঠিক আছে, মানে কথাটা আছে এখানে। তাহলে এই অংশটা দেখো, আর্ন একটা ভার্ব, উপার্জন করা, এবং তার পূর্বে টু লাগানো আছে। তার মানে আমরা এই অংশটাকে ইনফিনিটিভ দিয়ে কী করেছি, ফিল আপ করেছি এই সেন্টেন্সটা। ওকে, তাহলে টু আর্ন মানে কথাটা আছে, আমার শুধু খালি জায়গা থাকবে এই জায়গায়। তাহলে দে লেফট ফর টাউন্স টু আর্ন মানি। ওকে, এরপর দেখো আমরা যদি ইনফিনিটিভ ফ্রেজকেই ডেসক্রাইব করতে যাই, তাহলে নেক্সট এক্সাম্পলটা দেখো। ফাতিমা ওয়াজ সারপ্রাইজ টু হিয়ার দ্য নিউজ। আমি যদি টু হিয়ার মানে শোনা, এর পূর্বে টু যুক্ত আছে প্রিপোজিশন, তার মানে ইনফিনিটিভ হয়ে গেল। বাকি এই যে দি নিউজ, এই অংশটাকে যদি আমি একসাথে নিয়ে যাই, তাহলে ইনফিনিটিভের সাথে আরও কিছু ওয়ার্ড যুক্ত থাকলো, দি নিউজ অংশটা যুক্ত থাকলো, এবং এটা আমি কী দিয়ে করেছি, ইনফিনিটিভ প্রেজ দিয়ে। ওকে, তাহলে আমরা বুঝতে পেরেছি আমাকে যদি ইনফিনিটিভ ইউজ করতে বলে, তখন আমি শুধুমাত্র আমার জায়গাটা খালি থাকবে ইনফিনিটিভের জন্য, আর ইনফিনিটিভ ফ্রেজ ইউজ করতে বললে আমার ইনফিনিটিভ ফ্রেজের জন্য পুরোটার জন্য জায়গাটা খালি থাকবে। আর ইনফিনিটিভ বললে শুধু ইনফিনিটিভ দিয়ে আমার মডিফায়ারটা আনসার করব। আর ইনফিনিটিভ ফ্রেজ যদি বলে, তখন আমি ওই ইনফিনিটিভের সাথে কয়েকটা ওয়ার্ড, রিলেটেড ওয়ার্ড যুক্ত করে ইনফিনিটিভ ফ্রেজ রেডি করব। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। চলো আমরা 11 নম্বর টার্মসে পয়েন্টে চলে যাই। এরপরে আমরা যেই টার্মটা দেখতে পাচ্ছি, যে পয়েন্টটা যেটা আমাদের মডিফায়ারে থাকে, সেটা হচ্ছে অ্যাপোজিটিভ। ওকে, 11 নাম্বার অ্যাপোজিটিভ। এখন আমরা অ্যাপোজিটিভ সম্পর্কে একটু জানব। অ্যাপোজিটিভ হচ্ছে একটা নাউন অথবা নাউন ফ্রেজ। ঠিক আছে, এটা হতে পারে নাউন অর নাউন ফ্রেজ। ঠিক আছে, যেই নাউন অথবা নাউন ফ্রেজ অপর নাউন অথবা নাউন ফ্রেজ সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। আগে ভালো করে বুঝে নাও, তারপর আমি এক্সাম্পলে যাচ্ছি। না হয় চলো পাশাপাশি বুঝে নিই। দেখো, স্মাইল একজন ব্যক্তির নাম। ঠিক আছে, আবার তার সম্পর্কে সেকেন্ড একটা পরিচয় প্রকাশ করছে, মাই অনলি সান। ঠিক আছে, এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ কমা আছে, এখানে কি আছে, কমা আছে। ঠিক আছে, তাহলে দেখো ইসমাইলকে মাই অনলি সান এই ইসমাইল সম্পর্কে একটা তথ্য প্রদান করছে। আবার দেখো, মূলত সেন্টেন্সটা যদি এই অংশটা না থাকে, আমি যদি এই অংশটা বাদ দিই, মূলত সেন্টেন্সটা হচ্ছে ইসমাইল হ্যাজ বিকাম আই বিএসসি ইঞ্জিনিয়ার। ওকে, তাহলে ইসমাইল হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ার, পাশাপাশি তার সম্পর্কে আরেকটা পরিচয় প্রকাশ করছে, সেটা হচ্ছে মাই অনলি সান। তাহলে নাউন বা নাউন ফ্রেজ পাশাপাশি অবস্থান করে, দুটো নাউন বা নাউন ফ্রেজ পাশাপাশি অবস্থান করে, একটি অন্যটি সম্পর্কে অতিরিক্ত বা অধিক তথ্য প্রদান করলে সেই নাউন অথবা নাউন ফ্রেজটা কী হয়, অ্যাপোজিটিভ হয়ে যায়। ওকে, তার আগে এবং পরে কমা বসে। তাহলে আমরা অলরেডি বুঝতে পারছি যে মাই অনলি সান এই অংশটা হচ্ছে অ্যাপোজিটিভ।
ওকে, ঠিক আছে। তাহলে নেক্সট এক্সাম্পলটা দেখো। নজরুল সম্পর্কে আমরা সবাই জানি। আমরা যদি এই অংশটা বাদ দিয়ে পড়ি, তাহলে দেখো নজরুল ওন দ্য অ্যাটেনশন অফ এভরিওয়ান, প্রত্যেকের দৃষ্টি জয়লাভ করেছে বা প্রত্যেকের দৃষ্টিই লাভ করেছে, ঠিক আছে। এখন নজরুল সম্পর্কে তো নজরুলকে আমরা একভাবে চিনি, আবার নজরুল সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করছে আওয়ার ন্যাশনাল পয়েট। তার আগে এবং পরে কমা আছে। তাহলে এই যে অংশটা এই অংশটা অ্যাপোজিটিভ হিসেবে কাজ করছে, নেক্সট দেখো, রবীন্দ্রনাথ দি গ্রেট পয়েট ওয়াজ বর্ন ইন 1861, ঠিক আছে। তাহলে দি গ্রেট পয়েট, ঠিক আছে, আমরা অ্যাপোজিটিভ তৈরি করেছি কি দিয়ে? একটা আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন দিয়ে, এবং কি দিয়ে? নাউন দিয়ে। ওকে, তাহলে এখানকার অ্যাপোজিটিভগুলো কীভাবে গঠিত হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। তাহলে আমরা সাবজেক্টের পর একটা সেন্টেন্সের মধ্যে, ঠিক আছে, যে অংশটা সাবজেক্ট সম্পর্কে বা নাউন সম্পর্কে, বা অবজেক্টের পরও যে অংশটা অবজেক্ট সম্পর্কে, অর্থাৎ অবজেক্টটা তো নাউন হিসেবে বসে, ঠিক আছে, সম্পর্কে দ্বিতীয় তথ্য প্রকাশ করবে বা অধিক তথ্য প্রকাশ করবে, ঠিক আছে, সেগুলোকে আমরা অ্যাপোজিটিভ বলবো। এবং এরা গঠিত হয় আর্টিকেল, অ্যাডজেক্টিভ এবং নাউন এর সমন্বয়ে, বা তুমি অন্য একটা নাউন দিয়েও করতে পারো। ওকে, তারপরে দেখো এরপরে নেক্সট ওয়ান, আই নো, আই সাবজেক্ট, নো ভার্ব, জো বাইডেন। এখানে জো বাইডেন কী হিসেবে বসে? অবজেক্ট হিসেবে। কমা দিয়ে শুরু হয়েছে কি? দি 46th প্রেসিডেন্ট অফ ইউএসএ। তাহলে জো বাইডেন সম্পর্কে এই অংশটা কী করছে? অধিক তথ্য প্রদান করছে। তাহলে এটাই হচ্ছে অবজেক্ট এর অ্যাপোজিটিভ, যাকে ডিনোট করছে সে হচ্ছে জো বাইডেন এবং অবজেক্ট হিসেবে আছে, ঠিক আছে। তাহলে অ্যাপোজিটিভ তাহলে প্রথমও থাকতে পারে, আবার শেষও তোমাকে বসাতে বলতে পারে। ওকে, বুঝতে পেরেছ? নাও লেটস মুভ টু নেক্সট ওয়ান। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রিপোজিশনাল প্রেস, ঠিক আছে। প্রিপোজিশন থেকে প্রিপোজিশনাল প্রেস হবে, তাহলে কীভাবে হবে দেখো। ওকে, আমরা এখানে কিছু এক্সাম্পল দেখতে পাচ্ছি প্রিপোজিশনাল প্রেজের, ঠিক আছে। তাহলে আমরা এক্সাম্পলগুলো খেয়াল করি। হি হ্যাজ কাম ফ্রম প্যারিস। দেখো এখানে প্রিপোজিশন প্লাস নাউন নিয়েই প্রিপোজিশনাল ফ্রেজটা গঠিত হয়েছে। দেখো, ফ্রমটা হচ্ছে প্রিপোজিশন, প্যারিস একটা দেশের নাম যেটা নাউন। তাহলে এই প্রিপোজিশনাল ফ্রেজটা তোমার মডিফায়ার হিসেবে কাজ করছে। এরপরে নেক্সট ওয়ান, দি বুক ইজ অন দ্য টেবল। এখানে প্রিপোজিশন এবং নাউন প্রেজ, এখানে ছিল শুধু প্যারিস, এখানে হচ্ছে দি টেবলটা হচ্ছে নাউন, এর আগে দি শব্দটা বসে নাউন প্রেজ হয়ে গেল, ঠিক আছে, অন দ্য টেবল। আই হ্যাভ কোটেড হিয়ার এভরিথিং ফ্রম হোয়াট হি সেইড। এখানে প্রিপোজিশন প্লাস, ঠিক আছে, নাউন ক্লজ দিয়ে শুরু হয়েছে, এই ফ্রম হোয়াট হি সেইড। হ্যাঁ, তাহলে দেখো ক্লজে আমরা জানি একটা সাবজেক্ট এবং একটা ভার্ব থাকে, এবং এখানে এই ক্লজটা নাউন হিসেবে কাজ করছে, ফ্রমটা হচ্ছে প্রিপোজিশন এবং এটা সেন্টেন্সের মধ্যে বসে, ফ্রম প্লাস একটা ক্লজ, নাউন ক্লজ, ঠিক আছে। তাহলে এগুলো প্রিপোজিশনাল ফ্রেজ হিসাবে একটা মডিফায়ারে আসতে পারে, ঠিক আছে। যখন যেটা আসবে তখন তোমাকে সেই টার্ম এবং কন্ডিশনের উপর গ্যাপ ফিল আপ করতে হবে। ওকে, নাও you see the 13 number, relative clause. Okay, relative clause দেখো, ঠিক আছে। রিলেটিভ ক্লজ রিলেটিভ প্রনাউন দিয়ে যুক্ত যে সমস্ত বাক্যাংশ তোমার
সেন্টেন্সের মধ্যে বসে মডিফায়ার হিসেবে কাজ করে, তাদেরকে রিলেটিভ ক্লজ বলা হয়। দেখো, আই গট আ মোবাইল, আই গট আ মোবাইল, হ্যাঁ, এই অংশটা হচ্ছে রিলেটিভ ক্লজ। হুইচ ওয়াজ এক্সপেন্সিভ, সেটা কী সম্পর্কে বলছে? মোবাইল সম্পর্কে বিশেষায়ন করছেন, ঠিক আছে? তাহলে রিলেটিভ ক্লজগুলো মডিফায়ারে আসতে পারে। তাহলে আমরা রিলেটিভ ক্লজ কীভাবে গঠিত হয়? এ রিলেটিভ প্রোনাউন হোয়াট, হুইচ, হু, হোয়ার, দ্যাট, হোয়েন, হোম, এক্সেট্রা। হোয়াট, হুইচ, হু, হোয়ার, দ্যাট, ওকে, হোয়েন এবং হোম ইত্যাদি দিয়ে যে ক্লজটা গঠিত হয় সেটাকে রিলেটিভ ক্লজ বলা হয়। আই গট আ মোবাইল হুইচ ওয়াজ এক্সপেন্সিভ, তাহলে এটা গেল। দি রিপোর্ট দ্যাট হি ওয়াজ মার্ডার্ড ইজ ট্রু, ওকে, দ্যাট হি ওয়াজ মার্ডার্ড, ঠিক আছে? এই অংশটা রিলেটিভ ক্লজ হিসেবে কাজ করছে। তাহলে আমরা রিলেটিভ ক্লজ এইভাবে গঠন করব, তোমরা বুঝতে পারছো। আই বট আ নিউ কার, ওকে, এই অংশ পর্যন্ত শেষ। এরপরে আরেকটা রিলেটিভ ক্লজ যুক্ত হয়েছে, দ্যাট ইজ ভেরি ফার্স্ট। ওকে, নাও মাই ডিয়ার স্টুডেন্টস, আমি এখানে পরীক্ষায় আসা মডিফায়ার্সের সাথে রিলেটেড সম্ভাব্য টার্মস অথবা পয়েন্টস বলতে পারো অথবা আইটেমস বলতে পারো, যেগুলো তোমাকে ব্যাকওয়ার্ডের মধ্যে দিতে পারে, ঠিক আছে? মানে উইথিন ব্র্যাকেট এই পয়েন্টগুলো থাকবে, ঠিক আছে? তাহলে তুমি ব্র্যাকেটে পাবে। সেই ব্র্যাকেটে যে ইনফরমেশন আছে সেই ইনফরমেশন দিয়ে তোমাকে মডিফায়ারের গ্যাপগুলো ফিল আপ করতে হবে। হ্যাঁ, আশা করি আমি আসতে পারে সম্ভাব্য এমন টার্মস আর কন্ডিশনস সম্পর্কে এই 13টা আলোচনা করেছি। আমরা নেক্সট ডেতে অর্থাৎ অন্য একটা ক্লাসে আমি তোমাদের সাথে একটা প্যাসেজ নিয়ে আসবো পুরাটা, ঠিক আছে? এবং যেটা তোমার বিভিন্ন বোর্ডে আসে ওখান থেকে কোড করব এবং সেখান থেকে পুরো প্যাসেজটা যেভাবে পরীক্ষা আসছে সেভাবে তুলে ধরে তোমাদেরকে টার্মস অ্যান্ড কন্ডিশনস দিয়ে আশা করি আরও ভালো করে বুঝিয়ে দিতে পারবো, ঠিক আছে? তো তার আগে তোমরা এই 13টা টার্মস অ্যান্ড কন্ডিশনস সম্পর্কে জেনে রাখো। অর্থাৎ এখানে যেটা জানা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মানে তোমার রিলেটিভ ক্লজ যদি বলে তাহলে সেটা কেমন হবে, ঠিক আছে? আমাকে যদি প্রিপোজিশনাল ফ্রেজের কথা বলে তাহলে সেটা কেমন হবে, ঠিক আছে? আমাকে যদি অ্যাপোজিটিভ বলে তাহলে সেটা আমি কিভাবে করব, ঠিক আছে? আমাকে যদি ইনফিনিটিভ আর ইনফিনিটিভ ফ্রেজ যদি বলে, দেখো ভার্বস হিসাবে অ্যাজ পোস্ট মডিফায়ার্স বললে কীভাবে করব, ইনফিনিটিভ আর ইনফিনিটিভ ফ্রেজ যদি বলে আমি কীভাবে করব, অ্যাপোজিটিভ যদি বলে আমি কীভাবে করব, ঠিক আছে? আমি জাস্ট সেই জিনিসগুলো এখানে তুলে ধরার চেষ্টা করেছি। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই খুব ভালো করেই পড়াশোনা করছো, কারণ তোমাদের সামনেই টেস্ট, এরপরে ফাইনাল পরীক্ষা, ঠিক আছে? যদিও পরিবেশ পরিস্থিতি আমাদেরকে অন্যভাবে পরিচালিত করছে, হ্যাঁ, তারপরও আমরা যাতে আমাদের পথ, আমাদের যে সঠিক ওয়ে সেটা থেকে যাতে পথ ভ্রষ্ট না হই। ওকে ওকে, তাহলে দ্যাটস অল, থ্যাংক ইউ এভরিওয়ান, ঠিক আছে? সবাই ভালো থাকবে এবং অনলাইন ক্লাসগুলো ঠিকভাবে করবে। বেশি বেশি করে গ্রামার যেহেতু আছে, আমাদের ইংলিশের কথা বলছি, যেহেতু গ্রামার আছে, এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবা, ঠিক আছে? আশা করি প্রত্যেকটা গ্রামার পয়েন্টস, ঠিক আছে, খুব ইজি, ঠিক আছে? মানে কেউ যদি বলে আমি এই জিনিসটা পারি না বা বুঝি না, এটা আমি বলবো এটা মানে অজুহাত অথবা অন্য কিছু ছাড়া কিছুই না। তুমি যদি তোমার ডিভোশন নিয়ে, তোমার পারসিভারেন্স নিয়ে, হার্ডওয়ার্কের মাধ্যমে তুমি যদি প্রত্যেকটা গ্রামের পয়েন্টগুলো খাতায় নোট করো, এক্সারসাইজ করো এবং টিচারদের ক্লাসগুলো যদি ফলো করো, বা যে কোনো ব্যাপারে তোমার সমস্যা হচ্ছে, তুমি বুঝতে পারছো না, ঠিক আছে, সেগুলো টিচারের সাথে কনসাল্ট করে
বুঝে নেওয়ার চেষ্টা করো। আশা করি তোমরা ইংলিশ সেকেন্ড পেপারের প্রত্যেকটা গ্রামার পয়েন্টস খুব ভালো করে বুঝতে সচেষ্ট হবে। ওকে, তাহলে খোদা হাফেজ, টেক কেয়ার, বাই বাই।